চলছে জাকসুর ভোট গণনা, ফলাফল ঘোষণা আজ। পরাজয় বুঝতে পেরেই ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জন, বলছে ছাত্র শিবির। জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু উৎসব মুখর হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তা হবে জাতির জন্য মহাবিপর্যয়, প্রেস সচিবের মন্তব্য। প্রশ্নবিদ্ধ পথে সংবিধান সংশোধনে আপত্তি সালাউদ্দিনের। স্থিতিশীল গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের, কূটনীতিকদের সাথে আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাকসু নির্বাচনের পর চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাত 10:15টায় শুরু হয় গণনা। তবে ফলাফল ঘোষণা করতে আজ দুপুর হয়ে যেতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যরা। নির্বাচনে ভোট পড়েছে 66.72%। এর আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জনের মধ্য দিয়ে শেষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সহকর্মী ফরুক বাবু, কেফায়েত শাকিল ও শেফালি মিতুকে নিয়ে মামুন আবদুল্লাহ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। সকাল 9টায় পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ছাত্রদলের সেই অভিযোগ রাতে রূপ নেয় বর্জনে। দাবি ওঠে নতুন নির্বাচন কমিশন গঠন ও পুনরায় নির্বাচনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চায়, এই বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় একটি সুষ্ঠু এবং সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপহার দিবে বলে আমরা মনে করি। এর পরপরই 3টি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন। জানান, কারচুপির নির্বাচনের দায়ভার নেবেন না তারা। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন, যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেরকম আচরণগুলোর কারণে আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করেছি। সন্ধ্যার পর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে সম্প্রীতি স্বতন্ত্র সংসপ্তক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। এদিকে ছাত্র শিবির বলছে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সেই জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। এর আগে দু একটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আসে। এ নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন। অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও। নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমি শুনতে পাই যে এই হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলে এখানে ভোট কারচুপি হচ্ছে। ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে আসলে যারা ভোটার তাদের ছবি না থাকার ফলে যে কোনো কেউ যে কোনো কারো আইডি কার্ড এনে ভোট দিয়ে দিতে পারে। কেন 10% ব্যালট বেশি ছাপানো হয়েছে এটার জন্য প্রশাসন কোনো পরিষ্কার বিবৃতি দেয় নেই। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। গতকাল রায়ের বাজারে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। এ সময় তারা ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেন। সেই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করা হবে। জিএস এস এম ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হবে। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে ৭১-এর শহীদদের যে কবর, ৭১-এর মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব। তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি। জুলাই বিপ্লবে যে ২০০০ ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয়, এটা জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীর বিজয়, শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা আবার বলছি, এখানে যারা ডাকসু নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাই যেভাবে আমরা একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি আনতে পেরেছি শহীদদের মাধ্যমে। এখন জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া ৭ জন প্রার্থীর মধ্যে আপিলে বৈধতা পেয়েছেন ৫ জন। চূড়ান্তভাবে বাতিল হয়েছে ২ জনের প্রার্থীতা। বৃহস্পতিবার বিকালে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানানের মতো ছোটখাটো ত্রুটিও সংশোধন করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় কাগজ না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে দেয়া হবে বলেও জানান তিনি। গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন যাচাই বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭ জন ও হল সংসদে অন্তত ৫ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেয় ৯২৫ প্রার্থী। ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। রোববার প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। প্রচারণা শুরু হবে সেদিন থেকেই। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। গতকাল বিকেলে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নির্বাচন উপলক্ষে পুলিশের ট্রেনিং সহ জনবল নিয়োগের কাজও চলমান আছে বলে জানান তিনি। ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সবার কাছে দোয়াও চান। এ সময় পাসপোর্ট অফিসে আগের মতো হয়রানি হবে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশ ভেরিফিকেশন ছাড়া একদিনেই পাসপোর্ট পাওয়া সম্ভব। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রেস সচিব জানান, নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি চলছে। ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। দেশে যে কোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বানও জানান শফিকুল আলম।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসন যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় কি, এমন প্রশ্নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন গোলটেবিল আলোচনায় অংশ নেয়া বক্তারা। জুলাই সনদের চূড়ান্ত ভার্সন দেখে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে কোন 2 ব্যক্তি সই করবেন তাদের নাম পাঠাতে হবে 13 সেপ্টেম্বরের মধ্যে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের আবারও সংলাপ হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত তার দল। জানান যে 2টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেখানে দলের চাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। জামাতের সিনিয়র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে 5 আগস্টের পরের সব বিষয় পরিচালনার সুযোগ রয়েছে। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সংস্কার প্রস্তাবগুলোর টেকসই বাস্তবায়নের জন্য নতুন সংবিধান লেখার বিকল্প নেই। আলোচনা শেষে আলী রিয়াজ জানান, সংবিধান সংশোধন প্রস্তাবের সাথে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জানান, সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় এমন সব অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। এমন কোনো উপায় সংবিধান সংশোধন করা ঠিক হবে না যাতে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হয়। এদিকে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল আলোচনায় বিএনপি বলেছে, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন স্থিতিশীল গণতন্ত্র, যা পাওয়া সম্ভব একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সমাজের বিভিন্ন অংশের বৃহস্পতিবার সকালে রাজধানীর সিলডাপ মিলনায়তনে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি, এটাই এখন চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীন হলে এবং তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে তা হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। এদিকে সকালে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটি। ফ্রম ক্রাইসিস টু স্টেবিলিটি, ডেমোক্রেসি এজ দ্য ফাউন্ডেশন অব ইকোনমিক গ্রোথ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপি নেতারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গণতন্ত্রায়ন জরুরি। Actually, I know of that investment came in after the 5th of August, but for a country like Bangladesh, who's striving to go up, who's trying to develop into a graduate country, we need investments from both local and foreign investments. অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন, একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। এবং আমিও দলের একজন তৃণমূলের কর্মী হিসেবে যেটা মানুষের সাথে কাজ করে বুঝতে পেরেছি যে তারাও চায় একটা জবাবদিহিমূলক সরকার। জবাবদিহিমূলক সরকার তখনই নিশ্চিত করা সম্ভব হয় যখন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত 15 বছরে আমরা দেখেছি। এখানে যেটা হয়, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। সুতরাং দেশের মানুষের স্বার্থে এবং সত্যিকারের যদি জবাবদিহিতামূলক সরকার আমরা করতে চাই, তাহলে অবশ্যই গণতন্ত্র লাগবে। সেমিনারে বিদেশি কূটনীতিকরা জানান, নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে দেশে বিনিয়োগ বাড়বে। China is also ready to share its governance experience with Bangladesh to assist it in improving the business environment. আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নুরুল হক নূরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করে ও বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে, অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাল মামুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, নূরের নাক ও মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকারের ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরিশালের মুলাদিতে ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্র দলের হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় অন্তত 10 জনেরও বেশি আহত হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। পুলিশ জানায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। শিবির নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মুলাদি কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালে ছাত্রদলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিবিরের বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহমেদ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। মুলাদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি দাবি করেছেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় 5 নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। ঘটনার পর মুলাদি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অযৌক্তিকভাবে গণছুটিতে যাওয়া পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। জ্বালানি উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুতের কিছু কর্মী জাতীয় নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে প্রতিবেদন দিয়েছে গোয়েন্দারা। তারা কাজে না ফিরলে সেই তথ্য সত্য বলে ধরে নেওয়া হবে। তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের চাকরি বিধি তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। তারা কাজে ফিরলে যৌক্তিক দাবি নিয়ে আলোচনার আশ্বাস দেন উপদেষ্টা। তিনি বলেন, গণছুটি নিয়ে পল্লী বিদ্যুতের কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা সরকার মেনে নেবে না। আন্দোলনরত কর্মচারীরা অবিলম্বে কাজে যোগ না দিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ফাউজুল কবির খান। কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কর্মশালা হয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার আয়োজনে। কর্মশালায় একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অংশীজনরা। ক্রিয়েটিং রেসপেক্টফুল ওয়ার্কপ্লেস, অ্যাড্রেসিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড বুলিং এর ওপর কর্মশালা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অবন্তী নুরুল। কর্মক্ষেত্রে নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে একটি সচেতন নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। একজন মানবিক ইয়নোর নজরেই বদলে যাচ্ছে অসংখ্য তরুণ তরুণীর ভাগ্যের চাকা। বেকারত্ব ঘুচিয়ে এখন তারা কেউ কেউ হয়েছেন দক্ষ কারিগর ও খামারি, আবার অনেকেই হয়েছেন সফল উদ্যোক্তা। প্রতি মাসেই তারা আয় করছেন সংসার চালানোর মতো অর্থ। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণে সরকারি সহায়তা পেলে বদলে যেতে পারে সামাজিক ও অর্থনৈতিক চিত্র। এমন ধারণা থেকে 1000 প্রকল্প হাতে নেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এলাকাটির 1000 তরুণ তরুণীকে স্বাবলম্বী করতে সরকারিভাবে দেয়া হয় প্রশিক্ষণ। পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার মাধ্যমে তৈরি হবার সুযোগ দেন উদ্যোক্তা ও দক্ষ জনবল তৈরির। এরই মধ্যে 3 শতাধিক বেকার যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে নিজেই উদ্যোক্তা হয়েছেন। বাচ্চা থেকে বোর্ডিং থেকে শুরু করে ওইখানে আমরা 2 দিন যে প্রশিক্ষণ নিছে, আমরা ওইখান থেকে হাঁস মুরগির কীভাবে লালন পালন করতে হয়, কীভাবে বোর্ডিংয়ে অবস্থায় বাচ্চাকে মেডিসিন দিতে হয়, কতদিন পরে কোন বয়সে কীরকম মেডিসিন, এগুলো সব শিখছি। শিখার পরে এখান থেকে শিখে আসার পরে আমার আল্লাহর রহমতে একটা মুরগিও মারা যায়। পার্লার কাজ শিখছি, ব্লু প্লাগ শিখছি, ফেসিয়াল, তারপরে গায়ে হলুদের সাজ, বিয়ের সাজ, তারপর এইসব কাজ শিখা এখন বাসায় নিজে কিছু কিছু কাজ আশেপাশের লোকজনকে সাজাইতে পারি। মানবতার এই ফেরিওয়ালা বলেন, রূপগঞ্জ শিল্পনগরী হলেও এখানে বেকারের সংখ্যা বেশি। এই বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যেই এই প্রকল্পটির উদ্যোগ নেন তিনি। আমাদের যুব মন্ত্রণালয়ের যেটা অধিদপ্তর থেকে যে লোনটি আসে সেটা দিচ্ছি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যেগুলো আসে সেগুলো আমরা দিচ্ছি। একই সাথে আমাদের এখানে কিছু ব্যাংক রয়েছে, ব্যাংকে কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরকে লোন দিতে হবে, তো সেগুলো আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের অনেক মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছে যারা ট্রেনিং পেয়েছে। এর মধ্যে আমরা অ্যাবসলিউটলি প্রায় 50 জনের মতো তালিকা আমরা কিন্তু সবাইকে দিয়েছি যারা ছোট ছোট ব্যবসা অলরেডি শুরু করেছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এমন উদ্যোগ দৃষ্টান্ত হোক অন্য জেলাগুলোতেও, এমন আশাও তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চলছে জাকসুর ভোট গণনা, ফলাফল ঘোষণা আজ। পরাজয় বুঝতে পেরেই ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জন বলছে ছাত্র শিবির।
জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তা হবে জাতির জন্য মহাবিপর্যয়, প্রেস সচিবের মন্তব্য। প্রশ্নবিদ্ধ পথে সংবিধান সংশোধনে আপত্তি সালাউদ্দিনের। স্থিতিশীল গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের, কূটনীতিকদের সাথে আলোচনা। এই ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 10টা। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।